কোথায় পেলি এটা? আমাদের বাড়ির কাছেই ছিল, বলল দিলীপ। একটা জমি পড়ে আছে কাঠাতিনে, তাতে কয়েকটা গাছ আর ঝোপঝাড়। একটা গাছের নিচে এটা পড়েছিল। অলোকের বাড়িতে সেদিন দেখেছিলাম একটা গাছের গুড়িকে কেটে তার উপরে গোল কাজ বসিয়ে টেবিল হিসাবে ব্যবহার করছে। দেখে আমারও শখ হয়েছিল, গুড়ির বদলে এইটাই পেলাম। ব্যাপারটা আর কিছু না, একটা গাছের ডালের অংশ। সেটাকে একভাবে ধরলে একটা চতুষ্পদ জানোয়ারের মতো লাগে। জিনিসটাকে চার পায়ে দাঁড় করানো যায়, যদিও একটা পা একটু বেঁটে বলে কাত হয়ে থাকে। পিঠটা ধনুকের মতো বাঁকা, একটা লম্বা গলাও আছে, আর তার শেষের অমসৃণ অংশটাকে একটা মুখ বলে কল্পনা করে নেওয়া যায়। এছাড়া আছে একটা 1 ইঞ্চি লম্বা মোটা লেজ। সব মিলিয়ে জানোয়ারটাকে বেশ দেখবার মতো। দিলীপের যে চোখে পড়েছে সেটাই আশ্চর্য। অবশ্যই আশ্চর্য বা বলি কি করে, দিলীপ চিরকালই একটু আর্টিস্টিক মেজাজে। স্কুলে থাকতে বইয়ের পাতার ভিতরে ফুলের পাপড়ি আর পান গুজে রাখত। ওর সারা বাড়িতে ছোট্টখাট্ট শিল্প দ্রব্য ছড়ানো রয়েছে, যাতে সুরুচির পরিচয় মেলে। ঢোকরা কামারদের কাজ দেখতে একবার বোলপুর থেকে ঘুষ করা চলে গিয়েছিল। সেখান থেকে আমাদের সকলের জন্য একটা করে ঢেকরার কাজের নমুনা নিয়ে এসেছিল। পেঁচা, মাছ, গণেশ, পাত্র, যেগুলো ভারী চমৎকার। আমি বললাম, এ ধরনের জিনিস তো তুই প্রথম সংগ্রহ করছিস না। গাছের ডালের পুতুল তোর আগেও আরেকজন জমিয়ে গেছে। অবনীন্দ্র তো জানি, তিনি এগুলিকে বলতেন কুটুম কাটাম। এটাকে কি বলা যায় বলতো? কি জানোয়ার এটা? শেয়াল না শুয়োর না কুকুর? নাম একটা ভেবে বের করা যাবে। আপাতত কোথায় রাখছিস জিনিসটাকে? আমার শোবার ঘরে তাকে। কালই তো সবে পেয়েছি, তুই এসে গেলি বলে তোকে দেখালাম। আমি আছি একটা বিজ্ঞাপনের অফিসে, আর দিলীপ কাজ করে একটা ব্যাংকে। দিলীপ বিয়ে করেনি এখনো। আমার একটা সংসার আছে, একটি 5 বছরের ছেলে আছে, তাকে সবে স্কুলে ভর্তি করেছি। দিলীপের বাড়িতে মাঝে মাঝে সন্ধ্যাবেলা আড্ডা হয়। আমাদের আরও 2 বন্ধু, শীতাংশু আর রনেন আসে। ব্রিজ খেলা হয়। দিলীপ গাছের ডালটা পাওয়ার কয়েকদিনের মধ্যেই আড্ডায় সকলকে দেখালো। রনেন প্রচণ্ড বেরসিক, তার চোখে জানোয়ার ধরা পড়ল না। বলল, মেতে মেতে আবর্জনা এনে বাড়িতে বোঝাই করছিস কেন? এতে কত রকম জার্মস থাকতে পারে জানিস? তাছাড়া পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে জিনিসটার গায়ে। সেদিন আড্ডা চলল 9:30 পর্যন্ত। তারপর দিলীপ আমার দিকে ইশারা করে আমাকে কিছুক্ষণ থাকতে বলে অন্যদের দরজার মুখে পৌঁছে দিল। তারপর দরজা বন্ধ করে আমার কাছে আসতে আমি বললাম, কি ব্যাপার, আজ তোকে একটু অন্যমনস্ক দেখাচ্ছে? দিলীপ উত্তর দেবার আগে একটু দম নিয়ে নিল। তুই তো শুনলে হেসে উড়িয়ে দিবি, কিন্তু আমি না বলে থাকতে পারছি না। কি ব্যাপার? এই গাছের ডালটা। আমি অলৌকিক বিশ্বাস করি না, কিন্তু এটাকে অলৌকিক ছাড়া কি বলা যায় জানি না। ব্যাপারটা একটু খুলে বলবি? মাঝরাত্রিরে তাকের উপর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পাই, যেখানে জানোয়ারটা থাকে। কিসের শব্দ? একটা ফুটোর মধ্য দিয়ে হাওয়া বইলে যেরকম শীষের শব্দ হয়, কতকটা সেই রকম, কিন্তু তার সঙ্গে যেন একটা কান্নার ভাব মেশানো। তো তুই তখন কি করিস? আওয়াজটা বেশিক্ষণ চলে না, কিন্তু আরেকটা ব্যাপার আছে। ওটাকে আমি দাঁড় করিয়ে রাখি, কিন্তু সকাল হলে উঠে দেখি কাত হয়ে পড়ে আছে। সে তো হাওয়ায় পড়ে যেতে পারে। তা পারে, কিন্তু কান্নার ব্যাপারটা আমি আমার সাহস বড়াই করতাম, কিন্তু এখন আর করি না। অবশ্যই ওটাকে ফেলে দিয়ে আসতে পারি, কিন্তু জিনিসটাকে আমার সত্যি ভালো লেগেছে। আরো 2 দিন দেখ, তারপর আমাকে বলিস। আমার মনে হয় তুই ভুল শুনেছিস কিংবা স্বপ্ন দেখেছিস। দিলীপের ব্যাপারটা আমার কাছে পাগলের প্রলাপের মতো মনে হলো। ছেলেটা একটু বেশি কল্পনাপ্রবণ, এটা চিরকালই লক্ষ্য করে এসেছি। যাই হোক,
তাকে রাজি করানো গেল যে সে আরও কিছুদিন দেখবে। কিন্তু 2 দিন পরেই অফিসে দিলীপের টেলিফোন পেলাম। কে, প্রমোদ? হ্যাঁ, ব্যাপার কি? একবার চলে আয়, কথা আছে। কি আর করি, বিকেলবেলা অফিসের পর দিলীপের বাড়ি গিয়ে হাজির হলাম। দিলীপ বলল, বৌদিকে একটা ফোন করে দে। কেন, কি ব্যাপার? বলবি আজ রাত্রে আমার বাড়ি থাকছিস। কেন থাকছিস সেটা পরে বুঝিয়ে বললেই হবে। দিলীপ কথাগুলো বলল অত্যন্ত সিরিয়াস ভাবে, তাই তার অনুরোধ ঠেলতে পারলাম না। দিলীপকে জিজ্ঞাসা করেও কারণটা জানা গেল না। তবে আন্দাজে বুঝলাম ওই জানোয়ারটা নিয়েই সমস্যা। নিউ আলিপুরে 20 শতাব্দীতে এমন ঘটনা ঘটছে ভাবতে অদ্ভুত লাগে, কিন্তু অলৌকিকের যে স্থান, কাল, পাত্র বিচার নেই, সেটি আমি অনেক জায়গায় পড়েছি। খাওয়া দাওয়া সেরে শোবার ঘরে এসে দিলীপ বলল, মুশকিল হচ্ছে কি, জানোয়ারটাকে যতই দেখছি তত বেশি ভালো লাগছে। শুধু ওই গোলমালটা যদি না থাকতো। আমরা কি জেগে থাকবো না ঘুমোবো? আমি প্রশ্ন করলাম। তোর যদি অসুবিধা না হয় তাহলে জেগেই থাকি। আমার ধারণা বেশিক্ষণ জাগতে হবে না। আমি গত কয়েকদিন রাতে প্রায় ঘুমোইনি বললেই চলে। আমি আর দিলীপকে ঘটালাম না, যা দেখবার তা তো দেখতেই পাবো সচক্ষে। আমরা দুজনে খাটে বসলাম। দিলীপ ঘরের বাতিটা নিভিয়ে দিল। বাইরে চাঁদের আলো রয়েছে, ত্রয়োদশীর চাঁদ, পরশু লক্ষ্মী পুজো। সেই চাঁদের আলো জানলা দিয়ে এসে ঘরে ঢুকছে, আর মেঝে থেকে প্রতিফলিত হয়ে সেই আলোয় দিব্যি দেখতে পাচ্ছি তাকের উপরে রাখা জানোয়ারটাকে। সিগারেট খাওয়া চলতে পারে? আমি জিজ্ঞাসা করলুম দিলীপকে। স্বচ্ছন্দে। দিলীপ নিজে পান, সিগারেট, চা কিচ্ছু খায় না। 11টা নাগাদ প্রথম সিগারেটটা খেয়ে 12:30টায় দ্বিতীয়টা ধরাতে যাব, এমন সময় হঠাৎ শব্দ পেলাম। মিহি শব্দ, আর তাতে একটা সুর আছে। সেই সুরকে কান্না সুর বললেই তার সবচেয়ে যথাযথ বর্ণনা হয়। আমি আর দ্বিতীয় সিগারেটটা ধরালাম না। শব্দটা যে তাকের উপর থেকেই আসছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আরেকটা জিনিস লক্ষ্য করলাম, জানোয়ারটা যেন নড়াচড়া করছে, বারবার সামনের দিকে নিচু হয়ে পিছনের পা দুটো তাকের উপর আঁচড়ে ফেলছে। তার ফলে একটা খটখট শব্দ হচ্ছে। দিলীপের কথা আর অবিশ্বাস করার উপায় নেই। আমি সচক্ষে দেখছি ঘটনাটা। বেশ বুঝতে পারছি দিলীপ আমার পাশে কাঠ হয়ে বসে আছে। তার বাঁ হাত দিয়ে আমার শার্টের আস্তিনাটা খামচে ধরে। দিলীপ এতটা ভয় পেয়েছে বলেই হয়তো আমার ভয়টা অপেক্ষাকৃত কম, কিন্তু নিজের মধ্যে ঢিপঢিপানি আমি নিজের কানেই শুনতে পাচ্ছি। কিন্তু এর পরে যেটা হলো সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না, এবং সেটা চরম ভয়াবহ। হঠাৎ তাকের উপর থেকে জানোয়ারটা এক লাফে সোজা একেবারে দিলীপের বুকের উপর এসে পড়ল। দিলীপ চিৎকার করে উঠেছে, আর আমি গাছের ডালটাকে খামচে ধরে দিলীপের বুক থেকে ছাড়িয়ে এনেছি। কিন্তু বেশ বুঝতে পারছি সেটা আমার মুঠোর মধ্যে ছটফট করছে। আমি তবুও মনে যতটা সাহস আনা যায় এনে সেটাকে মুঠোর মধ্যেই ধরে রাখলাম। এখন বুঝতে পারলাম সেটা নিস্তেজ হয়ে পড়েছে। এবার জানোয়ারটাকে নিয়ে আবার তার তাকের ওপর রেখে দিলাম। বাকি রাত আর কোনো গন্ডগোল নেই, না হলেও দুজনের কারোরই ঘুম এলো না। সকাল হতেই দিলীপ বলল, ওটা ওটা যেখানে ছিল সেখানেই ফেলে আসি। আমি বললাম, আমার মাথায় কিন্তু অন্যরকম একটা চিন্তা এসেছে। সেটা কি? ফেলে আসবার কথাটা আমার মনে হয়নি, তবু তুই যেখানে উল্টা পেয়েছিলি সেখানে একবার যাওয়া দরকার এক্ষুনি। দিলীপ এখনো ঠিক প্রকৃতিস্থ হয়নি।
এর মধ্যে তাকে একবার শিউরে উঠতে দেখেছি। সে বলল, সেখানেই তো যাব, গিয়ে জিনিসটাকে ফেলে আসব। ফেলবো কিনা সেটা পরে ঠিক করা যাবে, আগে একবার জায়গাটায় চল। ওই গাছের ডালটাকে নিয়ে? সেটার এখন দরকার নেই। আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। 3 দিকে বাড়িতে ঘেরা একটা পোড়ো জমি, তাতে একটা তাল, একটা কাঁঠাল আর একটা অজানা গাছ, আর কিছু ঝোপঝাড়। এটা যে এখনো কেন পড়ে আছে তা জানি না। দিলীপ আমাকে নিয়ে গেল কাঁঠাল গাছের নিচে একটা বিশেষ ঝোপের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই যে ওর পাশেই পেয়েছিলাম ডালটাকে। আমি তার আশেপাশে খুঁজতে লাগলাম। বেশি খুঁজতে হলো না। 3 মিনিটের মধ্যেই আমি হাতে করে তুলে ধরলাম একটা গাছের ডাল, যেটা বলা চলে দিলীপের বাড়িতে যেটা আছে সেটার প্রায় যমজ। তফাৎ কেবল এর লেজ নেই। দিলীপ প্রশ্ন করল, কি করবি এটা নিয়ে? বললাম, আমি করব না, তুই করবি। তুই এটাকে অন্যটার পাশে রাখবি। আজও রাত্রে আমি তোর বাড়ি থাকবো, দেখি কি হয়। 2 জানোয়ার সারা রাত ধরে দিলীপের ঘরে তাকে পাশাপাশি দাঁড়িয়ে রইল। কোনো গোলমাল নেই। আমি বললাম, বোঝাই যাচ্ছে দ্বিতীয়টা ওর দোস্ত। তুই দুটোর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছিলি বলে যত গন্ডগোল। কিন্তু এমনও হয় বিংশ শতাব্দীতে? আমি শেক্সপিয়ার আউড়ে দিলাম, স্বর্গে মর্তে এমন অনেক কিছু ঘটে হরিষীয়, যা তোমাদের দার্শনিকরা স্বপ্নেও ভাবতে পারে না। এগুলোর নাম কুটুম আর কাটা। এতক্ষণ আপনারা শুনছিলেন বিখ্যাত লেখক এবং চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের লেখা কুটুম কাটা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো গল্পের সঙ্গে।